স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। জানতে চাও লম্বা স্টোরি? ইচ্ছে হলেই বলো। স্বরূপ মুচকি হাসল। সে 2-3 দিন ধরে লক্ষ্য করেছে তনয়া তার সকালের অভিশাপ ধরে ফেলেছে, আর চোখে সেও তার দিকে তাকায়। সে না এলে অপেক্ষা করে বসে থাকে, মাঝে মধ্যে মুচকি হাসে। সে ভেবেই এসেছিল একেবারে খালি হাতে ফিরে যেতে হবে না। সে কাহিনীটা বলা শুরু করেছে, এমন সময় মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন, বললেন, তোর খালা মাথা ঘুরে পড়ে মাথা ফাটিয়ে ফেলেছে। কি কাণ্ড দেখ, হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বলো কি? হ্যাঁ, আমি যাচ্ছি এখন, তোর বাবাও যাবে। আমিও যাব? বলে উঠল তনয়া। তোকে ডাক্তার বেড রেস্ট দিয়েছে না? তুই কোথায় যাবি আবার? তোকে একা রেখে যেতে পারতাম না, ভাগ্যিস সৌরভ চলে এসেছে। তোরা থাক, আমরা যাই। রাতে আমি যদি নাও ফিরি, তোর বাবা ফিরে আসবে। সৌরভ বাবা, তুমি ততক্ষণ থেকো। স্বরূপ সবকটা দাঁত বের করে বলল, মা আপনি যান, আমি থাকতে কোনো চিন্তা নেই। মা চলে যেতেই তনয়া স্বরূপের হাতে জোরে চিমটি দিয়ে বলল, আমার খালো অসুস্থ আর তুমি এমন দাঁত কিলিয়ে হাসছো কেন? অসভ্য কোথাকার। সরি। মা বাবা বেরিয়ে গেলে স্বরূপ দরজা আটকে দিয়ে এসে বলল, কাহিনীটা বলি এবার, একেবারে শ্বাসরুদ্ধকর স্টোরি। তনয়া গলায় ইচ্ছে করে নিরুৎসাহ ঢেলে বলল, আচ্ছা। স্বরূপ বলতে শুরু করলো, গতকাল রাতে হঠাৎ মিলি ফোন করে বসলো যে তাকে নাকি রুম ডেটের ইনভাইটেশন দিয়েছে, সে সেখানে যাবে। আমার তো চোখ কপালে, বলে কি মেয়ে। পরে শোনালো আসল কাহিনী। স্বরূপ বলতে বলতে খেয়াল করলো তনয়া কেকের টুকরোটা মুখে পড়ে দিয়েছে, হয়তো নিজের অজান্তেই। মেয়েটা কিছুটা মোটা হয়েছে, পেট বোঝা যায় না এখনো, তবে চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। ভীষণ রকম আদরে লাগছে তাকে, মোটা সোটা টেডি বিয়ারের মতো। ইস, বাসায় থাকলেই সারাদিন একে জড়িয়ে ধরে বসে থাকা যেত। তনয়া হাঁ করে কাহিনী গিলছিল, এবার বলল, আচ্ছা, তাহলে এখন সাফাত ভাইয়ের কি করবে? সেটা তার ব্যাপার। আর মিলি আপু? জিজ্ঞেস করেছিলাম, বলেছে আর কিছুই করবে না। সাফাত ভাইয়া যদি তাকে ফিরিয়ে নিতে চায়? ডিভোর্স তো হয়নি। জানি না, খুব সম্ভবত যাবে না। যে একবার চিট করতে পারে সে বারবারই পাবে। এমন সময় জানালার পাল্লা জোরে ধাক্কা খেল, ঝড়ো বাতাস বয়ে গেল ঘরে। স্বরূপ উঠে জানালা লাগিয়ে দিল। আজ দিনে যা গরম পড়েছিল, বোঝাই যাচ্ছে ঝড় হবে। তনয়াও উঠল। স্বরূপ বলল, আমি করছি, তুমি উঠো না। তনয়া পাত্তা দিল না। মা বাবার ঘরের জানালাগুলো আটকে দিয়ে এসে দেখল স্বরূপ তার ঘরের জানালা বন্ধ করছে। তনয়াকে ঢুকতে দেখে স্বরূপ একটু সংকুচিত হয়ে বলল, জানালা বন্ধ করতে এসেছিলাম। ঠিক আছে। তনয়া বিছানায় বসে পড়ল, স্বরূপও বসল। স্বরূপ এবার যেন অন্যরকম গলায় বলল, আজ আমার খুব শান্তি লাগছে জানো। কেন? পুরনো কথা তুলবো বলে আগেই সরি। তুমি প্লিজ ট্রমাটাইজ হয়ে যেও না। আমি খুব ইমোশনাল টাইপ ছিলাম এক সময়, এখন অন্যরকম হয়ে গেছি। যদিও লোপার সাথে সেই ঘটনার পর বরাবরই ইচ্ছে ছিল ওর ওপর একটা প্রতিশোধ নেবার, কিন্তু বিভিন্ন কারণে পেরে ওঠিনি। আজ সাফাতের যেমন চেহারা হয়েছিল সেটা দেখেই শান্তি পেয়েছি। সাফাত আরও শাস্তি পাবে। প্রতিটা চিটারের সাথে এমন হওয়া উচিত। আমি আমার সাথে হওয়া অন্যায়ের কোনো প্রতিকার করতে পারিনি, কিন্তু অন্য কেউ পেরেছে, সেটা দেখে ভালো লাগছে। আমার ভেতরে সবসময় একটা চাপা রাগ ছিল, অশান্তি ছিল, সেটা মিটে গেছে। সাফাতকে ইচ্ছা মতো গালাগালি করেছে ফেরার সময়, ও কিছুই বলেনি। ব্যাপারটা আরও আরামের ছিল, আর এই কথাটা কারোর সাথে শেয়ার করারও ভীষণ ইচ্ছে করছিল। তাই চলে এলাম। তুমি ছাড়া আর কে আছে আমার এসব বলার মতো? শেষ কথাটা স্বরূপ এত আন্তরিকভাবে বলল যে তনয়ার চোখে পানি চলে এলো। সে অশ্রু লুকাতে অন্যদিকে চাইল। স্বরূপ আরও কাছে চলে এলো, তার হাত ধরল। তনয়া মৃদু প্রতিবাদ করতে গিয়েও করল না, ভেঙে চড়ে কান্না পাচ্ছে তার। আকাশ গর্জন করে উঠল, প্রবল ধারায় বৃষ্টি পড়তে শুরু করলো। লোডশেডিং হওয়ায় অন্ধকারে ডুবে গেল নগরী। আবার যখন বিদ্যুৎ চমকালো, তখন সেই আলোয় দেখা গেল তারা দুজন খুব কাছাকাছি বসে, এখন দুজনেই কাঁদছে একে অপরকে জড়িয়ে ধরে। ঝড় বৃষ্টি কমলো না, বরং ক্রমেই বাড়তে লাগলো। বাবা ফোন করে জানালেন তিনি ফিরতে পারবেন না। স্বরূপ যেন রাতটা থেকে যায়। রাত বাড়তেই তনয়ের ক্ষুধা মাথা চাড়া দিয়ে উঠল।
সে রান্নাঘরে ঢুকলো। এখানে আসার পর থেকে মন মেজাজ আর শরীর খারাপ থাকায় রান্নাঘরের দিকে আসার ইচ্ছেই হয়নি। মাই মুখে তুলে খাইয়েছে, খাবার কিছু আছে কি না কে জানে। তনয়া দেখলো দুপুরে রান্না অল্পই আছে। স্বরূপ এসেছে বলে হয়তো মুরগি ভিজিয়ে রেখেছিলেন মা, রান্নার সময় হয়নি। তনয়া ভাবলো এটাই রেঁধে ফেলা যাক, তার আগেই কিছু খেতে হবে। সে দুপুরের বেঁচে যাওয়া ভাত আর তরকারি বেড়ে নিয়ে খেতে বসলো। স্বরূপ গোসল করতে গিয়েছিল। এই গরমেও সে সারা দিন গোসল করার সুযোগ পায়নি। সে গোসল সেরে বের হয়ে দেখলো তনয়া ঘরে নেই। তাকে পাওয়া গেল রান্নাঘরে, টুলে বসে ভাত খাচ্ছে, খেয়ে আরাম করে কাঁচামরিচে কামড় দিচ্ছে। স্বরূপের ভারী ভালো লাগলো। তাকে দেখে তনয়া কিছুটা লজ্জা পেল, বলল, সরি, তোমাকে রেখে খাচ্ছি, খুব খিদে পেয়েছিল, তোমার জন্য রান্না করব এখন। দরকার নেই মিসেস সিন্ড্রেলা, আপনি আরাম করে খেতে থাকুন, আমি রান্না করছি। তনয়া উঠতে গেল। সে কি, না না না, তোমার কিছু করতে হবে না, যাও তো। স্বরূপ তাকে জোর করে বসিয়ে দিল, বলল, ইটস ওকে তনয়া, তুমি জানো আমি রাঁধতে পারি। তাই বলে এই বাসায়? আমার বাসায় গিয়ে তুমি রাঁধতে পারলে তোমার বাসায় আমি পারবো না কেন? আজব আজব সব যুক্তি। আমি মানুষটাই আজব। স্বরূপ রাঁধতে লেগে গেল। তনয়ার খাওয়া শেষ হলে সেও হাত লাগালো। স্বরূপ কাটাকুটি করে ফেলেছে। তনয়া রান্না বসিয়ে দিল। অনেকদিন পর দুজনে একসাথে রান্না করলো। রান্না শেষে স্বরূপ নিজের জন্য খাবার বেড়ে নিল, তনয়ার জন্য নিল না। তনয়ার আবারও খিদে পেয়েছিল, কিন্তু কিচ্ছু বলল না। ভাবলো স্বরূপ না জানি কি বলবে, একটু আগেই তো সে খেলো। স্বরূপ প্লেট নিয়ে খাবার টেবিলে চলে গেল। তনয়াও গেল পিছু পিছু। তনয়াকে সে নিজের সামনে বসালো, তারপর ভাত মাখিয়ে ওর মুখের সামনে ধরে বলল, হা করো। আমি তো মাত্রই খেলাম, তুমি খাও। আমার সাথে খেতে হবে, নয়তো আমি খাবো না। তনয়া আর না করলো না, এত ধৈর্যও নেই। একে খিদে পেয়েছে, তার ওপর কতদিন পর স্বরূপের হাতের রান্না তার হাতেই খাবে। সে খেয়ে নিল। মুখে খাবার নিয়ে চোখে পানি চলে এলো তার। এই না, একটু কাঁদবে না, বলেছি না আর কোনো কান্নাকাটি করবে না। তনয়া চোখ মুছল। একটু আগে তাকে থামাতে স্বরূপের ভালোই কসরত করতে হয়েছে। বউ কিছু করেও যখন তনয়ার কান্না থামছিল না, তখন সে তনয়ার লিপস্টিক মেখে মাথায় ওড়না চড়িয়ে খানিক নেচে দেখিয়েছে। অতঃপর তনয়ার কান্না থেমে হাসির দেখা মিলেছে। খাওয়া দাওয়া শেষে ঘুমোতে গেল তারা। ঝড় বহু আগে থামলেও বৃষ্টির বিরাম নেই। স্বরূপ জানালার পাল্লা সামান্য খুলে হাত বাড়িয়ে দিল বাইরে। বৃষ্টি ভেজা হাতে তনয়ার গাল ছুঁয়ে দিল। তনয়া সামান্য কেঁপে উঠল। সুইট হার্ট, এটা আমাদের প্রথম রাত যেটা আমরা একসাথে কাটাবো, আর সাথে থাকবে আমাদের ছোট্ট সোনামণি। ও, আগেও এমন রাত এসেছে? কিন্তু তখন আমরা তার উপস্থিতির ব্যাপারে জানতাম না, তাই না? স্বরূপ কাছে এসে তনয়ার পেটে হাত বুলিয়ে বলতে শুরু করলো, তুই কি বাবার উপর অনেক রাগ করেছিস? হ্যাঁ। তোমাকে জিজ্ঞেস করিনি। ওর বয়স কত জানো? মাত্র 12 সপ্তাহ। তাই ওর হয়ে আমি সব বলবো। ও কি নড়াচড়া করে না? এখন না। কাঁদে না? ধুর, হাসেও না? তুমি একটা পাগল। প্রথম বাচ্চা আমার, সব কি জানি। তো আমার কি আগে আরো বাচ্চা হয়েছে? না, দুজনের প্রথম, এই জন্যই তো আনারে। বিশ্বাস করো, আমাদের 10 নম্বর বাচ্চা হওয়ার সময় আমি মোটেও এই প্রশ্নগুলো করব না। তনয়া চোখ বড় বড় করে তাকালো। 10 নাম্বার? হ্যাঁ, আমার তো ইচ্ছে আছে টোটাল 10টার। বাকি 9টার জন্য আরেকটা বিয়ে করে নিও। গুড নাইট। বলে তনয়া বিছানায় এক পাশ ফিরে শুয়ে পড়ল। স্বরূপ বাতি নিভিয়ে শুতে এলে তনয়া বলল, শোনো, তোমাকে আমার দায়িত্ব দিয়ে গেছে মা বাবা, কোনোভাবে দায়িত্ব সুযোগ নেওয়া যাবে না। ওই কর্নারে গিয়ে শুয়ে থাকো। স্বরূপ কাঁধ ঝাঁকালো। অ্যাজ ইউর উইশ। তনয়া শুয়ে প্রতিদিনকার মতো দোয়া পড়ে সারা গায়ে ফু দিল। তারপর হাত পা ছড়িয়ে দিয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিতে শুরু করলো। ঘরে একটা মৃদু সবুজ আলো জ্বলছে, তাতেই স্বরূপ এসব কার্যকলাপ দেখতে পাচ্ছে। তার বেশ আগ্রহ হচ্ছে। এভাবে কি ঘুমিয়ে যাবে নাকি? তনয়ার নিঃশ্বাস ভারী হতে থাকলো। স্বরূপের একসময় মনে হলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু তার চোখে তো ঘুম নেই। কত রাত শান্তিতে ঘুমাতে পারে না। সে এপাশ ওপাশ করতে করতে একসময় তনয়ার পাশে ফিরে অবাক হয়ে দেখলো তনয়া তাকিয়ে আছে। এ কি, ঘুমাওনি? ঘুম আসতে দেরি হয়। উত্তর দিল তনয়া। স্বরূপ হতাশ গলায় বলল, এককালের সিন্ড্রেলার এখন এত কসরত করে ঘুম হয় না?
না, একটা রাক্ষস সব ঘুম খেয়ে ফেলেছে। সরি। সরি শব্দটা পচিয়ে ফেলেছো। ঘুমানোর একটা লাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। কোনটা? সৌরভ কাছে গিয়ে তনয়াকে বুকে জড়িয়ে ধরে বলল। এবার চেষ্টা করে দেখো ঘুম আসে কিনা। তনয়া সরে গেল না, চুপ করে পড়ে রইল। তার আবার কান্না পাচ্ছে, কিন্তু কাঁদা যাবে না। একসময় ঘুম এলো দুজনের চোখেই, কখন সেটা নিজেরাও বুঝতে পারল না। পরদিন সৌরভ তনয়ার খালা, যে কিনা রূপার মা, তাকে দেখতে তাদের বাড়িতে গেল। হাসপাতাল থেকে সকালেই রিলিজ করে দেওয়া হয়েছে তাকে। সেখানে গিয়ে রূপার সাথে দেখা হয়ে গেল। সৌরভকে দেখে রূপা কোনো কথা বলল না, কঠিন দৃষ্টিপাত করে ভেতরে চলে গেল। রূপার স্বামী ফাইজাল সৌরভের সাথে বসে গল্প জুড়ে দিল। ফাইজাল মানুষ ভালো আর ভীষণ আলাপি, আসর জমিয়ে ফেলতে সময় লাগে না, আর কথা শুনতেও ভালো লাগে। তবুও সৌরভের মনোযোগ সরে যেতে থাকলো। রূপার কি হয়েছে? সে কি তনয়া আর তার ঘটনায় রেগে আছে? বের হবার একটু আগে রূপাকে পাওয়া গেল। সে তার বাচ্চাকে সুজি খাওয়াচ্ছিল। সৌরভ গিয়ে পাশে বসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। দেখছিস না খাওয়াচ্ছি? খাওয়াস, আমি চলে যাচ্ছি তো। খাবার তো এখানেই থাকবে। ঠান্ডা হয়ে যাবে, ছাড় ওকে। তুই রেগে আছিস কেন? সৌরভ গিয়ে পাশে বসে বাচ্চাটাকে কোলে তুলে নিল। তোর জন্য লজ্জায় আমার মাথা কাটা গেছে। খালাখালুর কাছে তোর নামে ভালো কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছিলাম, আর তুই কি করেছিস? এরকম হবে জানলে জীবনেও তোর বিয়ের ঘটকারি করতে যেতাম না। তনয়ার সামনে আমি লজ্জায় যাইনি। আমি ওকে কি বলেছিলাম জানিস? বলেছিলাম তোর মতো ছেলেও হাজার খুঁজলেও পাবে না, আর তুই শেষ পর্যন্ত এই করে ছাড়লি। ছি, আমি তনয়াকে দেখতে যেতেও পারিনি ভয়ে। সরি। ফালতু কোথাকার। তুই বলেছিলি না তনয়াকে কোনো রকম জুলুম করবি না? ইচ্ছে করে করিনি। কেন করলি? হয়ে গেছে। তুই জানিস মাথা গরম হয়ে গেলে আমি উল্টোপাল্টা বিহেভ করে ফেলি। রূপা আরেকটু চড়ে গিয়ে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু তুই কাল মিলির সাথে ছবি পোস্ট করেছিস কেন? তোর কি মনে হয় তুই এখনো ভার্সিটিতে পড়িস যে বন্ধু বান্ধবদের সাথে যখন তখন ছবি দিয়ে দিবি? শ্বশুরবাড়ির লোকের সাথে অ্যাড আছে না তোর? জানিস কতগুলো কাজিন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে ঘটনা কি। কেউ কেউ তো ভেবে বসে আছে তনয়ের সাথে ছাড়াছাড়ি পর মিলির সাথে তোর রিলেশন। যা তা অবস্থা। মায়ের মাথা ফাটায় ব্যাপারটা থেকে সবার মনোযোগ সরে গেছে। তুই কি আজীবন মাথা মোটাই থাকবি? এত কিছুকে আমি বুঝে করেছি। আহারে, বাচ্চার বাবা হয়ে যাচ্ছ আর কিছুই বোঝো না। সত্যি বুঝিনি। তনয়ার রাগ ভাঙিয়েছিস? মনে তো হয় ভেঙেছে। ওকে ফিরিয়ে নিয়ে যাবি না? হ্যাঁ, ভয়ে কিছু জিজ্ঞেস করিনি। যদি না করে দেয় এখন গিয়ে বলবো। যা তাহলে। সৌরভ উঠে দাঁড়িয়ে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তুই আমার জন্য লজ্জা পেয়েছিস সেজন্য সরি, আর আমার জন্য তনয়াকে খুঁজে দিয়েছিস বলে থ্যাঙ্কস। তুই চিন্তা করিস না, তনয়া একদিন নিজে এসে তোকে বলবে তুই ওর জন্য সবচেয়ে ভালোটাই করেছিস। আই প্রমিস। ফিরে চলো না তনয়া, প্লিজ। বাসাটা খাঁ খাঁ করে। আমার ভালো লাগে না কিছু, ওখানে গেলে একা হয়ে যাব। তুমি চলো, আমি মিতাকে নিয়ে আসবো, ভালো লাগবে তখন। আমার সব ভালো লাগা মরে গেছে, হয়েছে, কিন্তু আমার যে ফিরতে ইচ্ছে করছে না। আমি কেমন যেন হয়ে গিয়েছি, কিছুই ভালো লাগে না। বাসায় চলো, ভালো লাগবে। আমার খুব কান্না পায়। মাকে জড়িয়ে ধরে কাঁদতে পারি। ওখানে গেলে কাকে পাবো? আমি আছি তো। তুমিও তো মা নাও। সৌরভ হতাশ হয়ে পড়ল। 1 ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করে সে ব্যর্থ। কিছুতেই কেন যেতে চাইছে না ও? ইনসিকিউরিটি, ভয়, অভিমান, কোনটা? সৌরভ মাথা নিচু করে উঠে দাঁড়ালো, দরজা খুলে বেরিয়ে পড়ল বাইরে। মনের ভারটা আবার ফেরত এসেছে। তনয়া এমন করলো কেন? তনয়ার মন একদিকে খুব চাইছিল সৌরভের সাথে চলে যেতে, আবার আরেকদিকে কেমন জড়িয়ে ধরা ভয় তাকে বলছিল যেতে হবে না। এই তো ভালো, এই ছেলে আবার অমন করলে বাচ্চাটা তো বাঁচবে তো। সে সৌরভকে বিশ্বাস করে, কিন্তু রেগে গেলে ওর যে আরেকটা রূপ বের হয় তাকে বিশ্বাস হয় না। তনয়া জানালা ধরে বাইরে তাকালো। নিচে সৌরভকে দেখা গেল বের হয়ে গাড়ির দিকে যেতে। গাড়িতে চড়ে বসলো সে, কিন্তু গাড়িটা চলে গেল না, স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তনয়ার মনে হলো সৌরভ ড্রাইভ করতে পারছে না, তার হাত কাঁপছে, সে কাঁদছে। গতকালও কাঁদছিল সৌরভ। ওই মানুষটা প্রবল আবেগী, ভালো মানুষ, ভালোবাসার মানুষ, কিন্তু
স্বরূপ চোখ মুছে সোজা হয়ে বসে স্টারিং ধরল শক্ত হাতে। এত ইমোশনাল সে কবে থেকে, কখন থেকে চেষ্টা করেও কেন নিজেকে সামলাতে পারছে না। বড় করে নিঃশ্বাস নিল সে, গাড়িতে স্টার্ট দিল। তখনই মেসেজের টুং শব্দটা কানে গেল তার। স্টার্ট বন্ধ করে মেসেজ বক্স খুলল। তনয়ার মেসেজ। চলে যাচ্ছ যে বড়, আমি কি ব্যাগ গোছাতে পারি? গুছিয়ে না দিলে যাব কি করে? স্বরূপ গাড়ি থেকে বের হয়ে ওপরের দিকে তাকালো। তনয়া হাসি মুখে কাঁদছে, তারও চোখে জল, তবে ভেতরে অসম্ভব প্রশান্তি। আজ আষাঢ় মাসের 18 তারিখ, তনয়ার জন্মদিন। এই প্রথমবার তার নিজের জন্মদিন একবারেই মনে হচ্ছিল না। সকালে মা বাবা ফোন করে উইশ করাই মনে পড়েছে। তারপর ফেসবুকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের শুভেচ্ছা পাওয়া গেছে, কিন্তু সবাইকে ধন্যবাদ জানানোর সময়টাই পাওয়া যাচ্ছে না। মেয়েটা বড় দুষ্টু হয়েছে, মাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতে চায় না। অবশ্য বাবা বাসায় থাকলে ভিন্ন কথা, তখন বাবাই তার সব, ক্ষুধা ছাড়া তখন মা চেনে না। মেয়ে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। তনয়া জিজ্ঞেস করলো, কি রে, কি দেখিস? মেয়ে হাসলো, মারি বের করে মিষ্টি হাসি। ওর 1000টা নাম রাখা হয়েছে, কোনোটাই ফাইনাল নয়। ওরা গুলটু, মিষ্টু, দুষ্টু এসব বলে চালিয়ে যায়। তনয়া জিজ্ঞেস করলো, আমাকে হ্যাপি বার্থডে বলবি না? আবারও হাসি। তোর বাপকে আজকে উল্টো করে ঝুলিয়ে রাখবো, আমার জন্মদিন ভুলে গেছে। মেয়ের হাসি বন্ধ হয়ে গেল। তনয়া ভাবলো, ও কি সত্যি বুঝতে পারলো সে কি বলেছে? মেয়ে তো বাবা পাগল পুরো, দেখতেও বাবার মতো। বেশি হাসলে নাক কুচকে যায় যখন, তখন বোঝা যায় বাবার হাসিটা কার্বন দিয়ে কপি করে এর উপর বসিয়ে দেওয়া হয়েছে। এখন বোধহয় বাবার বিপদ বুঝে চুপ করে গেছে। তনয়া আবারও বলল, বাবাকে বলবি না কিছু, আজকে ওর খবর করেই ছাড়বো। মেয়ে চোখ কটমট করে তাকালো। তনয়া ভারী অবাক হলো, এ তো দেখি সব বুঝে। সে মোবাইলে টুং শব্দ পেয়ে চোখ সরালো। ওর এক কাজিন ফ্যামিলি গ্রুপে মেসেজ পাঠিয়েছে, রূপা আপু, তুমি আমাকে স্বরূপ ভাইয়ের মতো একটা বর খুঁজে দেবে, না হলে আরই। তনয়ার ভ্রু ওপরে উঠে গেল। বাবা, ওনার স্বরূপ ভাইয়া এমন কোন মহান কাজটি করলেন? অন্য একজন লিখেছেন, হ্যাঁ লেখাটা কত রোম্যান্টিক, আমি 2 বার পড়লাম। লেখা? তনয়ার কপালে ভাঁজ পড়ল। কোন লেখার কথা বলছে এরা? সে কৌতূহল নিয়ে ফেসবুকে ঢুকে দেখল স্বরূপের অ্যাকাউন্ট থেকে লম্বা একটা লেখা পোস্ট হয়েছে। তনয়া পড়ল, 1 বার 2 বার 3 বার, প্রতিবারই কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল তার। মেয়ে প্রথমে অবাক হয়ে ভাবছিল মায়ের আবার কি হলো, কাঁদে কেন। একটু পরে সে নিজেও কাঁদতে শুরু করলো, কিন্তু পুনরায় অবাক হয়ে কান্না থামিয়ে দিল, কারণ মা তার কান্না থামানোর কোনো চেষ্টাই করছে না। হয়েছেটা কি? স্বরূপ লিখেছে, আমি সম্প্রতি বাবা হয়েছি। সবাই জানে আমার একটা বাচ্চা, কিন্তু আসলে আমার বাচ্চা হয়েছে 2টো। একটা ছোট্ট, মাত্র 4 মাস বয়সী, আরেকজন আজ 26-এ পা দিল। প্রতিদিন অফিস শেষে বাসায় ফিরে দেখি 2 বাচ্চা ঝগড়া করে একে অপরের উপর অতিষ্ঠ হয়ে বসে আছে। আমি গেলে দুজনে একত্রে নালিশ জানায়। একজন ট্যা ট্যা করে বলতে থাকে মা তাকে কত বিরক্ত করেছে, জোর করে গোসল করিয়েছে, ঘুমাতে চাইনি তবু ঘুম পাড়িয়েছে, চোখ গরম দেখিয়েছে। আর বড় বাচ্চা কাঁদো কাঁদো হয়ে জানায় ছোটটা তাকে কত জ্বালিয়েছে, খেতে দেয়নি, খাবার সময় পটি করে বসে থেকেছে, দুপুর 1 ফোঁটা ঘুমায়নি, সন্ধ্যায় অযথা কেঁদে কান ঝালাপালা করে দিয়েছে ইত্যাদি। তখন আমি দুজনকে একত্রে সামলাই। ছোটজন আমার কোলে এলেই খুশি, বড়জনকে কোলে নেওয়া হয় না সচরাচর, তাই তার জন্য রোজ একটা করে ক্যাডবেরি নিতে হয়। তাতে ছোটজনের লোভ এখনো লাগেনি, আর কদিন পর লাগবে। তখন খরচ বাড়বে, 2টো চকলেট কিনতে হবে। ছোটজন আমার কোলে আসার 0.5 ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আমার কোল খুব আরামের কিনা। তখন বড়জন খাবার বেড়ে দেয়, আরামে খাওয়া দাওয়া করে আমরা। এরপর বড়জন তেল আর চিরুনি নিয়ে এসে হাজির হয়। তার চুলে তেল দিয়ে বেনি করে দিতে হবে। সে সারাদিনে সময় পায়নি। সত্যি তো, দুষ্টু পাখিটা মাকে কাজ করতে দেয় না। কতদিন তো গোসলও করতে পারে না বড়জন। আমার মায়া হয়, আমি সুন্দর করে চুল বেঁধে নিই। সে খুশি হয়ে আমাকে পারিশ্রমিক হিসেবে একটা চুমু দিয়ে যায়। দুষ্টু পাখি খুব রাত জাগে। একটু পরপর সে হিসু করে আর তার ডায়পার ভেজায়। তারপর এক পেট ক্ষুধা নিয়ে বিকট চিৎকার দেয়। আমরা যখন নতুন বাবা মা হয়েছি তখন খুব ভয় পেয়ে যেতাম। এখন সামান্য পুরাতন হয়েছি বলে ওর চিৎকার অভ্যাস হয়ে গেছে। ওর মা তখন ওকে খাওয়ায়, হেঁটে হেঁটে ঘুম পাড়ায়। আবার 1-1.5 ঘন্টা পর তার চিৎকার। মাঝে মধ্যে আমি উঠি, মায়ের থেকে ওকে নিয়ে হাঁটাহাঁটি করে ঘুম পাড়াই। ওর মা চোখ গরম করে তাকায়, বলে সকালে অফিস আছে, ঘুমাও। আমার ঘুমাতে ইচ্ছা করে না।
সকাল থেকে তো তারও মায়ের ডিউটি আছে। অবশ্য মায়ের ডিউটি 24 ঘন্টাই থাকে। আমি ভেবেছিলাম ডিল করে নিব, রাতে একবার ওর মা জাগলে একবার আমি জাগবো, কিন্তু সেটা পুরোপুরি সম্ভব নয়। দুষ্টু পাখির খাবার তো আমার কাছে নেই, মাকে তাই উঠতেই হবে। আমি আমার মাকে ফোন করে জিজ্ঞেস করি, আমি কি এত দুষ্টু ছিলাম? মা হেসে বলেন, তোর মেয়ে তোর থেকে লক্ষ গুণ ভালো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, তাহলে পেলেছ কেমন করে? মা উত্তর দেয়, রক্ত পানি করে। কথাটা সত্য, দুষ্টু পাখির বাবা হয়ে এটা বুঝতে পেরেছি। আমার মনে হয় একটা বাচ্চা পালার চেয়ে অফিসে সারাদিন কাজ করা ঢের আরামের। তাই দুষ্টু পাখির মায়ের সাথে আজকাল আর রাগ করতে পারি না। আমি অবাক হয়ে দেখি, সারাদিন আর কিছু পারুক না পারুক, সে ঠিকই রান্নাবান্না করে সব। আমি বাসায় ফিরলে গরম ভাত তরকারি সবই পাই। যে চুল বাঁধার সময় পায় না, সে এসব করে কখন? আমি জিজ্ঞেস করি। সে বিরক্ত হয়ে বলে, এত কিছু তোমাকে বলার সময় নাই। ভোরবেলায় দুষ্টু পাখি ঘুমায়। আমি গোসল করতে করতে তার মা রুটি বানিয়ে ফেলে। সে গরম রুটি একটা একটা করে ভেজে টেবিলে দিয়ে যায়, আমি খেতে থাকি। প্রতিবার সে এলে আমি একটা বড় টুকরো তার মুখে গুঁজে দেই। রুটি খাওয়ার শেষে সে 2 কাপ চা নিয়ে আসে। চা খেতে আমাদের সময় লাগে 12 মিনিট। এই 12 মিনিট আমরা সব ভুলে নিজেদের মতো থাকি। সেদিন দুষ্টুর মা বলেছিল, দেখেছ আমাদের একান্ত সময় কমে গিয়ে মাত্র 12 মিনিট এসে দাঁড়িয়েছে। আমি ভাবলাম, তাই তো, বাকি পুরোটার সময় আমরা বাবা মা হয়ে যাই, শুধু দিনের এই 12টা মিনিট আমাদের নিজস্ব সময়। এত কথা বলার কারণ একটাই, 12 মিনিটকে আর একটু দীর্ঘায়িত করতে চাই। এই ধরুন 15 কিংবা 20 মিনিট। দুষ্টু পাখির মায়ের আজ শুভ জন্মদিন। উপহার হিসেবে তাকে একটা রুটি মেকার কিনে দিলে কেমন হয়? দ্রুত রুটি বানানো হয়ে যাবে, তাহলে একসাথে সকালের নাস্তা খাওয়া যাবে। বলুন তো কোন ব্র্যান্ডের রুটি মেকার সবচেয়ে ভালো হবে? ও হ্যাঁ, দুষ্টু পাখির মাকে শুভেচ্ছা জানাতে ভুলবেন না। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।